এটি তোমার মস্তিষ্ক। 3 পাউন্ডের একটি ফ্ল্যাশ বা মাংসপিণ্ড। কিন্তু এটি সাধারণ কোনো বস্তু নয়। এই ম্যাজিক বক্সে এমন কিছু লুকিয়ে আছে যা দেখে বিজ্ঞানীরা অবাক। তোমার বাসস্থান এখানে 86 বিলিয়ন নিউরন, অ্যাক্সন আর ডেনড্রাইটের এক বিশাল ঘন জঙ্গলে। আর এই জটিল জঙ্গলে কি ঘটে তা তুমি কল্পনাও করতে পারো না। তুমি কি জানো তোমার মস্তিষ্ক তোমার সাথে প্রতিনিয়ত খেলা করছে? তুমি তোমার মস্তিষ্কের কাছে এক অসহায় কীট পতঙ্গ। তুমি তার ল্যাবরেটরির একটি ইঁদুর। কি বিশ্বাস হচ্ছে না? তোমার কি কখনো এমন হয়েছে ফ্রিজের দরজা খুলে দাঁড়িয়ে ভাবছো কিছু একটা খাওয়ার কথা ছিল, অথবা ফোন হাতে নিয়েও ফোনের টর্চ জ্বালিয়ে ফোন খুঁজে বেড়াচ্ছ? হাস্যকর, তাই না? তবে জানলে অবাক হবে, তোমার মস্তিষ্ক এমনই। এটি মাত্র 20 ওয়াট শক্তি দিয়ে কাজ করে, যা একটি এলইডি বাল্বের সমান। কিন্তু এই 20 ওয়াট শক্তি দিয়ে সে যা করে তা শুনলে তুমি চমকে যাবে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার ফুগাকু। এটি 442 পেটাফ্লপস গতিতে কাজ করে। প্রতি সেকেন্ডে এটি 442 কোয়াড্রিলিয়ন গণনা করে, আর এই জন্য দরকার 30 মেগাওয়াট শক্তি, যা দিয়ে প্রায় 10,000 ঘরে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব। কিন্তু তোমার মস্তিষ্ক? এটি প্রতি সেকেন্ডে 1 এক্সাফ্লপ ইনফরমেশন প্রসেস করে, যা একটি সুপার কম্পিউটার থেকে 1000 গুণ শক্তিশালী। কিন্তু কিভাবে মাত্র 20 ওয়াট শক্তি দিয়ে প্রায় 86 বিলিয়ন নিউরন এবং 100 ট্রিলিয়ন নিউরাল কানেকশন একসাথে কাজ করে? তোমার মস্তিষ্কের প্রতিটি অংশ একসাথে কাজ করে না। এটি কেবল সেই অংশগুলো সক্রিয় করে যা তোমার দরকার। আর এই শক্তি প্রিজার্ভ করতে গিয়ে তোমার মস্তিষ্কে 2 ধরনের নেটওয়ার্ক তৈরি হয়: ডিফল্ট মোড নেটওয়ার্ক এবং টাস্ক পজিটিভ নেটওয়ার্ক। একটি গবেষণায় দেখা গেছে পৃথিবীর প্রায় 70% মানুষ দিনের 80% সময় ডিফল্ট মোডে থাকে। তারা কম শক্তি খরচ করে চিন্তা করতে চায়, কিন্তু টাস্ক পজিটিভ নেটওয়ার্ক অ্যাক্টিভেট করতে মস্তিষ্ককে 20 থেকে 30% বেশি শক্তি ইনভেস্ট করতে হয়। আর এখান থেকে একটি টুইস্ট তৈরি হয়। মানুষ যুক্তির থেকে কল্পনা এবং ফিকশনের দিকেই বেশি ঝুঁকে থাকে। আর এই শক্তির সমস্যা থেকে তোমার মস্তিষ্কে বিভিন্ন প্যারাডক্স তৈরি হয়। সুপার কম্পিউটার থেকেও শক্তিশালী এই যন্ত্র উদ্ভটসব আচরণ করে। যেমন, তোমার মস্তিষ্ক এতটাই বুদ্ধিমান, সে তোমাকে পুরো ফিল্মের ডায়লগ মনে করিয়ে দেবে, কিন্তু পরীক্ষার হলে প্রথম প্রশ্নটাই ভুলে বসবে। একটি কম্পিউটারের সাথে তোমার মস্তিষ্কের পার্থক্য হলো, এটি কম্পিউটার স্টেপ বাই স্টেপ কাজ করে, আর তোমার মস্তিষ্ক একটি প্যারালাল প্রসেসর। সে একই সাথে একাধিক ইনপুট এবং আউটপুট তৈরি করতে পারে, যা তাকে মাত্র 20 ওয়াট শক্তিতে একটি সুপার কম্পিউটার থেকেও শক্তিশালী করে তুলেছে। অন্য কথায়, মস্তিষ্কের সকল অংশ একসাথে কাজ না করলেও সে একাধিক কানেকশন নিয়ে একই সাথে কাজ করতে পারে। তোমার মস্তিষ্কের সবচেয়ে হাস্যকর দিক হলো, এটি তোমার জীবনের সব পেইন তৈরি করে, কিন্তু তার নিজের কোনো পেইন রিসেপ্টর নেই। এটি একটি বুলেট ট্রেনের মতো, প্রতি সেকেন্ডে 400 কিলোমিটার স্পিডে ছুটে চলে। পৃথিবী তার কক্ষপথে প্রতি সেকেন্ডে 30 কিলোমিটার বেগে দৌড়চ্ছে, কিন্তু তুমি সেটা বুঝতে পারো না, কারণ তুমি তার উপর দাঁড়িয়ে আছো। তোমার ব্রেন এতটাই দ্রুত গতিতে চলে, তোমার 95% চিন্তা তোমার অবচেতন মনেই ঘটে যায়। এই মুহূর্তে ইন্টারনেটে তথ্যের পরিমাণ 1.7 জেটাবাইট,
আর তোমার মস্তিষ্কের তথ্য ধারণ ক্ষমতা 2.5 পেটাবাইট। তোমার মস্তিষ্কে যে পরিমাণ তথ্য আছে তা দিয়ে 3 মিলিয়ন ঘন্টার একটি টিভি শো দেখানো সম্ভব। কিন্তু এত তথ্য থাকার পরও তুমি যে কখন কার প্রেমে পড়ে যাও সে তথ্যটাই তোমার জানা থাকে না। শুনলে অবাক হবে, তোমার মস্তিষ্ক একটি আলটিমেট টাইম মেশিন। তুমি একটু পর ফেসবুকে স্ক্রল করবে অথবা তোমার প্রেমিকাকে কিস করবে, সেটা তোমার মস্তিষ্ক 7 সেকেন্ড পূর্ব থেকেই প্রেডিক্ট করতে পারে। 1980 সালে বিজ্ঞানী বেঞ্জামিন লিবেট এই ব্যাপারটি পরীক্ষামূলকভাবে প্রমাণ করেছিলেন। এছাড়া 2008 সালে বিজ্ঞানী জন ডেল্যান্স ফাংশনাল ম্যাগনেটিক রিজনেন্স ইমেজিং করে দেখেছিলেন মানুষ কোনো একটি সিদ্ধান্ত নেওয়ার 7 সেকেন্ড পূর্বেই তার মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স এবং প্যারিটিয়াল কর্টেক্সে অ্যাকশন পটেনশিয়াল তৈরি হয়। এটি একটি প্রশ্ন জন্ম দেয়, মস্তিষ্ক যদি সবকিছু পূর্ব থেকেই ঠিক করে রাখে তবে স্বাধীন ইচ্ছা কি? একটি ব্যাকটেরিয়ার যেমন কোনো স্বাধীন ইচ্ছা নেই, তোমারও কোনো স্বাধীন ইচ্ছা নেই। একটি ব্যাকটেরিয়া তার চারপাশের কেমিক্যাল সিগন্যাল দ্বারা পরিচালিত। তুমি তোমার নিউরোট্রান্সমিটার, নিউরাল অ্যাক্টিভিটি, হরমোন, জিন এবং পরিবেশগত ফ্যাক্টর দ্বারা পরিচালিত। তোমার মস্তিষ্ক প্রতি সেকেন্ডে মহাবিশ্ব থেকে 11 মিলিয়ন বিট তথ্য গ্রহণ করছে, কিন্তু তুমি 40 বিট তথ্য সম্পর্কেই সচেতন। এই মুহূর্তে তোমার চারপাশের 99.99% বাস্তবতা সম্পর্কে তুমি অন্ধ। তোমার চোখ থাকার পরও তুমি মহাবিশ্বের প্রায় কিছুই দেখছো না। তোমার আশেপাশেই বিলিয়ন বিলিয়ন সম্ভাবনা ছুটে চলছে, কিন্তু তোমার মস্তিষ্ক তোমাকে বুঝতে দিচ্ছে না। তুমি মহাবিশ্ব সম্পর্কে কি বুঝবে অথবা বুঝবে না সেটিও তোমার মস্তিষ্কের নিউরনে এনকোডেড। এই মুহূর্তে তোমার কি করার আছে, তুমি কি করতে পারো? সালে টাইম ম্যাগাজিনের একটি আর্টিকেলে দাবি করা হয়েছিল তোমার মস্তিষ্কের কাঠামোর সাথে মহাবিশ্বের একটি মিল আছে। মহাবিশ্ব নিজে একটি নিউরাল নেটওয়ার্ক। যেমন মহাবিশ্বে 200 বিলিয়ন গ্যালাক্সি আর তোমার মস্তিষ্কে 86 বিলিয়ন নিউরন। অসংখ্য গ্যালাক্সি মিলিত হয়ে গ্যালাকটিক ক্লাস্টার এবং সুপার ক্লাস্টার তৈরি করে। আবার এই ক্লাস্টারগুলো গ্যালাকটিক ফিলামেন্ট বা তার দিয়ে সংযুক্ত। এটা অনেকটা তোমার মস্তিষ্কের অ্যাক্সন এবং ডেনড্রাইটের মতো। কল্পনা করো একটি গ্যালাক্সি মহাবিশ্বের একটি নিউরন এবং মহাবিশ্ব একটি বিশাল ব্রেন। কিন্তু বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে আলোর চেয়ে দ্রুত গতিতে কোনো কিছু পথ চলতে পারে না। এদিকে মহাবিশ্বের ব্যাসার্ধ 90 বিলিয়ন লাইট ইয়ার্স। অতএব মহাবিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সিগন্যাল যেতে 90 বিলিয়ন বছর সময় লেগে যাবে। আর তাই মাত্র 13 বিলিয়ন বছরে মহাবিশ্বের পক্ষে একটি চিন্তাও শেষ করা সম্ভব হবে না। অবশ্য কোয়ান্টাম ওয়ার্মহোল দিয়ে এই সমস্যাটি সমাধান করা সম্ভব। বিজ্ঞানী লি স্মোলিন বলেন মানুষের মস্তিষ্কে কানেকশনের সংখ্যা 10⁻50 আর মহাবিশ্বে ওয়ার্মহোলের সংখ্যা 10⁻360। এখান থেকে কিছু বিজ্ঞানী এবং দার্শনিক সিদ্ধান্তে এসেছিলেন ট্রিলিয়ন ট্রিলিয়ন ওয়ার্মহোল দিয়ে মহাবিশ্বের নিউরাল নেটওয়ার্ক তৈরি হয়। মহাবিশ্ব আলোর চেয়েও দ্রুত গতিতে চিন্তা করতে পারে। এখন প্রশ্ন হলো, আমরা কি বিশাল কোনো কসমিক জায়ান্ট অথবা এলিয়েনের মস্তিষ্কে বাস করি? এখন আসো তোমাকে মস্তিষ্কের একটি রহস্যজনক অংশের সাথে পরিচয় করিয়ে দেই। বিজ্ঞানীরা দেখেছেন মানুষের মস্তিষ্কের একটি অংশ আছে যেটি ঈশ্বর এবং অতিমানবিক জগতের উপলব্ধি তৈরি করে। তারা এই অংশটির নাম রেখেছিলেন গডেস স্পোর। মানুষের মস্তিষ্কের প্যারিটিয়াল লোব এবং টেম্পোরাল লোবের কিছু অংশ একত্রিত হয়ে গড চেম্বার তৈরি করে।
1980 সালে নিউরোসায়েন্টিস্ট মাইকেল পার্সিঙ্গার একটি বিতর্কিত হেলমেট তৈরি করেছিলেন, যেটির নাম ছিল গড হেলমেট। বিশ্বাস করা হয় এই হেলমেট দিয়ে তিনি মানুষের ব্রেনকে সুপার ন্যাচারাল সত্তার সাথে কানেক্ট করতে পারতেন। বিজ্ঞানীরা ট্রান্সক্রেনিয়াল ম্যাগনেটিক স্টিমুলেশন ব্যবহার করেও এই গড চেম্বার জাগ্রত করতে সক্ষম হয়েছিলেন। তারা দেখেছিলেন গডের স্পোর্ট থেকে মানুষের মস্তিষ্কে সেন্স অব ওয়াননেস তৈরি হয়। মানুষের মস্তিষ্ক অনেক ক্ষমতাবান হলেও এটি খুবই আনস্মার্ট। স্লিপ প্যারালাইসিসের সময় কিছু কিছু মানুষ দেহ থেকে বেরিয়ে যায়। তাদের মনে হয় তারা দেহ থেকে বেরিয়ে শূন্যে ভেসে বেড়াচ্ছে। এখান থেকে তারা সিদ্ধান্তে আসে মানুষের আত্মা দেহ থেকে বিচ্ছিন্ন। স্লিপ প্যারালাইসিস, স্ট্রেস এবং ট্রমা থেকে মানুষের মস্তিষ্কের প্যারিটিয়াল লোব অদ্ভুতভাবে আচরণ করে, যা আউট অফ বডি এক্সপেরিয়েন্স তৈরি করতে পারে। আবার কিছু কিছু মানুষ দাবি করে তারা ঘুমের মধ্যে অথবা কোমায় মারা গেছে। মৃত্যুর পর তাদের দেহ একটি টানেল অথবা ওয়ার্ম হোলের ভেতর দিয়ে প্যারালাল ইউনিভার্সে প্রবেশ করছে। এটার নাম নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স। কার্ডিয়াক অ্যারেস্ট, ট্রমা অথবা ভয়ানক কোনো অসুস্থতা থেকে মানুষের মস্তিষ্কে এই ধরনের হ্যালুসিনেশন তৈরি হয়। বিজ্ঞানীরা দেখেছেন চূড়ান্ত বিপজ্জনক মুহূর্তে অথবা মানুষের মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহ কমে গেলে এই ধরনের হ্যালুসিনেশন তৈরি হতে পারে। মিচিও কাকু বলেছিলেন মানুষের মস্তিষ্কের লেফট হেমিস্ফিয়ার লজিক্যাল আর রাইট হেমিস্ফিয়ার স্পিরিচুয়াল। মানুষের মস্তিষ্কের রাইট সাইড ঈশ্বরে বিশ্বাস করলেও লেফট সাইড ঈশ্বরে বিশ্বাস করে না। এই বিষয়টি পরিষ্কার হয় যদি কারো মস্তিষ্কে দুটি হেমিস্ফিয়ারের কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায়। এটাকে বলে এলিয়েন হ্যান্ড সিনড্রোম। এ সময় দুটি হেমিস্ফিয়ার স্বৈরাচারী আচরণ করে। একটি হেমিস্ফিয়ার বলে আমি আস্তিক আর অন্যটি বলে আমি নাস্তিক। এখন প্রশ্ন হলো, এ ব্যক্তি কোথায় যাবে, স্বর্গ অথবা নরকে? ঈশ্বর এবং পরকাল আর কিছুই নয়, এগুলো তোমার মস্তিষ্কের চালাকি। তবে তোমার মস্তিষ্কের সবচেয়ে বড় চালাকি তুমি নিজেই। আমি যদি তোমাকে প্রশ্ন করি তুমি কে, এই প্রশ্নের উত্তরে তুমি কি বলবে? প্রতি 7 বছর পর পর তোমার দেহের প্রতিটি অ্যাটম পরিবর্তিত হয়ে যায়। তোমার একটি ভার্সনের সাথে অন্য আরেকটি ভার্সনের কোনো কানেকশন নেই। এই মুহূর্তে তুমি তোমাকে কিভাবে ডিফাইন করবে? তুমি বলতে পারো আমি আমার মস্তিষ্কের মেমোরির যোগফল। পৃথিবীতে জন্মের পর থেকে এ পর্যন্ত তোমার জীবনে অসংখ্য ভার্সন ছিল। এক একটি ভার্সনের চিন্তা এবং অভিজ্ঞতা ভিন্ন ভিন্ন। তুমি যদি তোমার জীবনের প্রতিটি ভার্সনের ইনফরমেশন কানেক্ট করো তবে তার সামগ্রিক যোগফলই হবে তোমার তুমি। কিন্তু মজার ব্যাপার হলো তোমার জীবনের অতীতের অনেক ভার্সন তুমি হারিয়ে ফেলেছ। তুমি তোমার জীবনের অনেক স্মৃতি ভুলে গেছো। আর তাই তোমার মস্তিষ্ক তোমার জীবনের সকল তথ্য যোগ করতে পারে না। তুমি নিজেও তোমার সম্পর্কে ডিটেলস কোনো ইনফরমেশন জানো না। কম্পিউটার স্ক্রিনে তুমি যদি তোমার মস্তিষ্ককে দেখো তুমি দেখবে তুমি ট্রিলিয়ন ট্রিলিয়ন বিশৃঙ্খল এবং সম্পর্কহীন বিন্দুর সমাবেশ। তুমি হলে তোমার মস্তিষ্কের র্যান্ডম ডেটা থেকে তৈরি একটি বায়োকেমিক্যাল ফিকশন। অনেকে মনে করেন মানুষ কেবল তার মস্তিষ্কের 10% ব্যবহার করতে পারে। এটি এক সময় জনপ্রিয় একটি ধারণা ছিল। এই ধারণার উপর ভিত্তি করে 2012 সালে লুসি নামক একটি বিখ্যাত সিনেমা তৈরি হয়েছিল। এই সিনেমায় আমরা দেখতে পাই একদল মাফিয়া লুসির মস্তিষ্কে CPH4 নামক একটি ড্রাগ ইনজেক্ট করেছিল। এই ড্রাগ তার মস্তিষ্কের 100 ভাগ ক্যাপাসিটি
জাগিয়ে তোলে। সে মহাবিশ্বের সব কিছু দেখতে পায় এবং স্পেস টাইমকে নিয়ন্ত্রণ করতে পারে। সে টেলিক্যানেটিক ক্ষমতা অর্জন করে এবং তার চিন্তা বাস্তবতা পরিবর্তন করে দেয়। সে মনে মনে যা চিন্তা করে তাই বাস্তবায়িত হয়ে যায়। কিন্তু এই মুভিটি একটি ভয়ানক মিসকনসেপশনের উপর তৈরি ছিল। বিজ্ঞানীরা মানুষের মস্তিষ্কের উপর ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং করে দেখেছেন এক একটি কাজে মানুষ মস্তিষ্কের এক একটি অংশ ব্যবহার করে। মস্তিষ্ক তার মোট ক্ষমতার 10% ব্যবহার করে। এটি একটি মিথ। মানুষের মস্তিষ্ক দেহের মোট শক্তির 20% খরচ করে। এত ক্ষুদ্র একটি অর্গানের ভেতর এর চেয়ে বেশি শক্তি খরচ হলে মানুষের শরীর অকেজো হয়ে যাবে। তুমি কি জানো অযৌক্তিক চিন্তা না করতে পারলে তুমি হার্ট ফেল করবে? হাস্যকর, তাই না? লেট মি এক্সপ্লেন। মানুষের মস্তিষ্ক মেটাবলিক্যালি খুবই এক্সপেন্সিভ। তাকে কম পরিমাণ শক্তি খরচ করে তথ্য প্রসেস করতে হয়। এই জন্য মানুষের মস্তিষ্ক অধিকাংশ সময় হাইবারনেশন মুডে থাকে। এটা অনেকটা কম্পিউটারের ব্যাটারি সেভিং মুডের মতো। যুক্তি ও প্রমাণ ভিত্তিক চিন্তা করার জন্য মস্তিষ্কে প্রচুর পরিমাণ শক্তি লাগে। মস্তিষ্ক খুব দ্রুত ক্লান্ত হয়ে যায়, আর এজন্য সে শর্টকাট সিদ্ধান্ত গ্রহণ করে। মানুষের মস্তিষ্ক যদি তার চিন্তার জন্য 20 ওয়াট থেকে বেশি শক্তি খরচ করতে যায়, তবে তার ইমিউন ফাংশন কলাপস করতে পারে, কিডনি অথবা হার্ট ফেল করতে পারে। শুনতে হাস্যকর মনে হলেও তোমার মস্তিষ্ক তার এনার্জি সেভ করার জন্য অসংখ্য কগনিটিভ বায়াস জন্ম দেয়। এক্ষেত্রে আমরা কনফার্মেশন বায়াসের কথা বলতে পারি। আমরা সাধারণত যা বিশ্বাস করি তার সাপেক্ষেই যুক্তি খুঁজি, যেমন ঈশ্বর বিশ্বাস। ঈশ্বরকে প্রশ্নবিদ্ধ করে আমরা টাইম নষ্ট করতে চাই না। আমরা জনপ্রিয় কন্টেন্ট অথবা ট্রেন্ডের প্রতি আসক্ত। সমাজের ম্যাক্সিমাম মানুষ আইফোন ব্যবহার করলে আমরা কোনো প্রকার লজিক ছাড়াই আইফোনকেই ভালো মনে করি। এটাকে বলে ব্যান্ডওয়াগন ইফেক্ট। একজন ব্যক্তির সুনির্দিষ্ট কিছু ভালো গুণের উপর ভিত্তি করে আমরা তার সব কিছুকেই পজিটিভ চোখে দেখি, যেটাকে বলে হ্যালো ইফেক্ট। আবার একজন ব্যক্তির 10% খারাপ কাজের জন্য আমরা তার 90% কাজকেই খারাপ মনে করি। আমরা অথরিটি বায়াসে আক্রান্ত হই, যেখানে আমরা অথরিটি ফিগার যা বলে তা কোনো প্রকার যুক্তিতর্ক ব্যতিরেকেই গ্রহণ করে নেই। আমরা অপটিমিজম বায়াসে আক্রান্ত হই এবং মনে করি পড়াশোনা না করলেও পরীক্ষায় ভালো করা সম্ভব। কখনো কখনো আমরা ওভার কনফিডেন্ট ফিল করি, যেমন নতুন নতুন কোডিং শিখেই নিজেকে বিশ্বের সেরা করার ভাবতে শুরু করি। আমরা ডিফল্ট বায়াস আক্রান্ত হই, যেমন নতুন কোনো পাসওয়ার্ড সেট করার পরও বারবার লক খুলতে গিয়ে সে পুরাতন পাসওয়ার্ডই টেনে নিয়ে আসি। আমরা স্মার্টফোন প্যারাডক্সে আক্রান্ত হই, যেমন মনে করো গুগলে খুঁজছিলাম কি খেতে হবে, 3 ঘন্টা পর দেখলাম ফুড ডেলিভারি অ্যাপে ঘুমিয়ে পড়েছি। তোমার ব্রেন তোমাকে লুসির মতো সুপার পাওয়ার দিতে না পারলেও এটি তোমাকে আইনস্টাইন অথবা নিউটনের মতো বুদ্ধিমান করে তুলতে পারে। এর পেছনে প্রধান শক্তি ব্রেন নিউরোপ্লাস্টিসিটি। নিউরোপ্লাস্টিসিটি হলো পরিবেশ পরিবর্তনের সাথে মস্তিষ্কের অভিযোজিত হওয়ার ক্ষমতা। বিজ্ঞানীরা দেখেছেন মানুষের কর্ম এবং অভিজ্ঞতা তার মস্তিষ্কে নতুন নতুন কানেকশন তৈরি করে। একটি শিশুর মস্তিষ্কে প্রতি সেকেন্ডে 1 মিলিয়ন কানেকশন তৈরি হয়, আর 1 মিনিটে 60 মিলিয়ন। 3 বছর বয়সী একটি শিশুর মস্তিষ্কে 1 কোয়াড্রিলিয়ন কানেকশন তৈরি হতে পারে। বয়স বৃদ্ধির সাথে এটি হ্রাস পায়। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মস্তিষ্কে কানেকশনের সংখ্যা 100 থেকে 500 ট্রিলিয়ন। বয়সের সাথে কানেকশন হ্রাস পাওয়ায় আমরা আমাদের ছোটকালের অনেক মেমোরি ভুলে যাই। তবে তুমি তোমার জীবনে যে টপিকের উপর সবচেয়ে বেশি ফোকাস করবে, তোমার মস্তিষ্কের সেই অংশে কানেকশনের সংখ্যা বেশি হবে। একজন পিয়ানো বাদক প্রতিদিন তার মস্তিষ্কে সুরের সাথে সম্পৃক্ত কর্টেক্সে লাখ লাখ সংযোগ তৈরি করে। একজন ট্যাক্সি ক্যাব ড্রাইভারের মস্তিষ্কের হিপোক্যাম্পাস সাধারণ মানুষের তুলনায় বড়। যারা মার্শাল আর্ট প্র্যাকটিস করেন তাদের প্রিফ্রন্টাল কর্টেক্স এবং অ্যামিগডালার কানেকশন বেশি। বিজ্ঞানীদের প্রিফ্রন্টাল কর্টেক্স
হিপোক্যাম্পাস এবং প্যারিটিয়াল কর্টেক্সের কানেকশন শক্তিশালী হয়। এখান থেকে প্রমাণ হয় তোমার মস্তিষ্ক তোমার জীবনের সকল ঘটনা 7 সেকেন্ড পূর্ব থেকে লিখে দিতে পারে না। তুমি তোমার কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায়ের মাধ্যমে তোমার নিউরাল কানেকশন পরিবর্তন করে দিতে পারো। তুমি নিজেই তোমার ভাগ্যবিধাতা।